চাচার গায়ে হলুদের দিন কেউ আসে নাই, কারণ ওটা ছিল টিপু সুলতানের লাস্ট এপিসোড। আমাকে বাঁচাও, আমি আটকাই গেছি, আমাকে বাঁচাও। উইথ অল ডিউ রেসপেক্ট, আমাদের যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, মানে উনার কি প্রয়োজন আছে সব বিষয়ে এনে জার্নালিস্টদের সাথে কথা বলা? Is negative publicity a good publicity? আমি টিন্ডারে গেছি, যাওয়ার পরে দেখছি কি টিন্ডারে একটা রেডিয়াস থেকে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 8 কিলোমিটার আমি বাড়াইতে বাড়াইতে বার্মা পর্যন্ত নিয়ে গেছি। সালামু আলাইকুম। সিজন 2 তো চলছেই এবং এবার এপিসোড নাম্বার 3। দিস টাইম আই থিংক ইউ হ্যাভ অলরেডি সিন দ্য ফেস। আমরা একটু শর্ট দিয়েছিলাম আগে, বাট এগেইন আনাদার সেম ইন্ট্রোডাকশন এগেইন। ইয়ামিন, my friend, he is a stand-up comedian and a property developer. He's also a board of trustees of IUB. Enam, the owner of Jason Group. এক কথাই তো শেষ ভাই, গ্রুপ আর কি লাগে। এরই সাথে আমি একটি ভালো সন্তান, একটি ভালো ভাই, একটি ভালো বন্ধু, একটি সুনাগরিক এবং আমার স্কলাস্টিকার বন্ধু দুইজন। অবশ্যই আমার অনেক গুণ। আমাকে চুল দেখে জাজ করবেন না, এই চুল এবং পায়ের নখের মাঝখানে অনেক গুণাবলী রয়েছে। ধন্যবাদ। সো আমার মনে হচ্ছে কিছু কমেডি শুনে ফেলাবো, যা বোঝাচ্ছে না? স্ট্যান্ড আপ না, সিট আপ কমেডিয়ান। সিট ডাউন কমেডিয়ান, সিট ডাউন কমেডিয়ান। এনাম তুই কি সিট আপ কমেডিয়ান হবি? না, ঠিক আছে, যাক। আচ্ছা, আমি একটু সিরিয়াস কোশ্চেনে যাই আগে। সেটা হচ্ছে যে এনাম তো ভাই এখন আল্লাহর রহমতে ওনারশিপ নিয়ে ভালোই চলছে আলহামদুলিল্লাহ, বাট ম্যানেজ করা তো অনেক ডিফিকাল্ট ব্রো। ইটস প্রিটি ডিফিকাল্ট, ইজন্ট ইট, to manage this whole group and your pharmaceuticals and XYZ. So how do you think about, তুই রাতে ঘুমাস নাকি এটা আগে বল। এটা হচ্ছে আসল কথা। রাতে মানে ঘুম হয় না অনেক। দোস্ত আমি না, তুই একটু কন্টিনিউ কর। আমি আচ্ছা, নো প্রবলেম। তারপরে আমি হেল্প করি একটু। মানে ধর আঙ্কেল যখন ম্যানেজ, মানে আচ্ছা আমি বলি, ওর কোম্পানিটা কিন্তু অনেক পুরান, যেটা আঙ্কেল স্টাবলিশ করে পরে মানে হেরিটেজ ওয়াইজ ওর কাছে আসে। আঙ্কেলের একটা ম্যানেজমেন্ট স্টাইল ছিল, তখন সব একরকম হতো। তোর একটা ম্যানেজমেন্ট স্টাইল আছে, ওইখান থেকে তুই কি শিখছো যে জিনিসগুলো তুই মানে শুরুতেই চেঞ্জ করছিস, বা মনে করো যে না এটা ডিফারেন্ট করলে এখন বা ডাইনামিজম আনতে হবে। হ্যাঁ মানে আমার ফাদার যেমন he used to micromanage, so এটা আমার মনে হতো যে এটা করতে গিয়ে মানে he would be always working on petty operation level, operation level, which ওইটা মানে takes out a lot of valuable time from the position he was মানে management is in. So I would say যে মানে এইটাই অপারেশন লেভেলে আসলে চিন্তা করা ঠিক না, জাস্ট স্ট্র্যাটেজি নিয়ে ভাবা উচিত, কাজ অপারেশনটা ইটস টেকিং ওভার দ্য টাইম which you could have utilized to strategize. So strategizing is very important. Or মানে anything that you have to মানে actually sit down and do, ওইটা you have to make somebody else do, because if you do that মানে how are you gonna manage and direct like the whole workforce? So এইখানে একটা পয়েন্ট আমি অ্যাড করি, ডিপেন্ডস অন হু ইওর এমপ্লয়িজ। দ্য ফার্স্ট থিং ইজ ইউ নিড টু ফাইন্ড সামওয়ান যাকে মাইক্রো ম্যানেজ করা লাগে না। ওইটা যদি তুই পাস তখন তুই তার উপর। আর আমার মনে হয় এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট টিম অর দ্য ম্যানেজার্স ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ আউট ইন দ্যাট, তাই না? এইভাবে আই থিংক ইউ আর ওয়ার্কিং disseminating your but like I was saying মানে আগে আমার মনে হতো যে my father wasn't doing the right thing, micromanaging, but কিছু ব্যাপার I would say যে in our মানে স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ পার্সপেক্টিভে যে মাইক্রোম্যানেজ কিছু জায়গায় করতে হবে, কাজ মানে আমরা বাঙালি, এন্ড অফ দ্য ডে উই আর বাঙালিজ, মানে আমরা সবসময় মানে উই নিড পিপল টু বি অন আওয়ার কেস, না হলে এফিশিয়েন্সি আমি দেখি অনেকজনের মধ্যে আছে, বাট আনলেস ইউ আর লাইক মানে on their shoulders like মানে pushing them, না এটা আমি আমার একটা ছোট কোম্পানির ছোট ইতে আমি বুঝতেছি দ্য হোল থিং, যে কতটুকু আসলে মাইক্রোম্যানেজ সামটাইমস ইউ নিড ইট, কিছু না কিছু একদম ছেড়ে দিলে না হলে ইট ডাজন্ট ওয়ার্ক অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেটাই ইয়ামিন, প্রপার্টি তো ডেভেলপ করতে করতে তোর মাথায় প্রপার্টি ডেভেলপ হয়ে গেল রে। না আমার কত ডেভেলপ করবি? আমার জিনিসটা খোলা ময়দান। এই যে দেখেন, আমার বললাম না 100টা গুণ আছে, একটা একটু শর্টকামিং, ওই গুণগুলা না নিয়ে কথা বলে আমার বন্ধুরা শুরুতেই আমার শর্টকামিং নিয়ে কথা বলছে। যাই হোক
খোলা ময়দান আমার বন্ধু ঢাকা ময়দান। এখন ডেভেলপ করতে হবে, কিন্তু ডেভেলপ না, কিন্তু ব্যাপারটা মানে হচ্ছে ট্রেন্ডিং এখনো হয়নি আমার বন্ধুর ময়দান অলরেডি ডেভেলপ হয়ে গেছে এবং ডেভেলপ হচ্ছে, উইথ হেলিপ্যাড। প্রায় 30 বছর ধরে ডেভেলপ হচ্ছে। এখানে আপনি চাইলে সার্ফিং করতে পারবেন, আপনি এখানে মাউন্টেন বাইকিং করতে পারবেন, এখানে স্নো পড়ে, এখানে আপনি- ডেজার্টও আছে। আপনি এইখান থেকে এখানে গড়ায় গড়ায় নামতে পারবেন, মানে অনেক সুবিধা আছে আমার বন্ধু। আর এই বন্ধু তো প্রপার্টির হ্যাঁ নায়কের মতো দেখতে, ওহ খুবই সুদর্শন, মাশাআল্লাহ ঠিক মাশাআল্লাহ আছে, এবং শুধু মানে ও কিন্তু মানে অনেক সিনেম্যাটিক একটা Character. ব্যাকগ্রাউন্ডের বন্ধু আমার। আচ্ছা হ্যাঁ, তাই আমার আঙ্কেল তো ফিল্মের সাথে জড়িত ছিল হ্যাঁ মনে হয়। ছিল ছিল তা একসময় ফিল্মের কিন্তু বিশাল ইয়ে ছিল, ডিমান্ড ছিল। হ্যাঁ। আমি ছোটবেলায় দেখছি ট্রু স্টোরি, সালমান শাহর ওর ওয়াইফ সংসদ ভবনের সামনে হেঁটে যাচ্ছে আর পিছনে মিছিল হচ্ছে, মানে লাস্ট কখন তুই দেখছিস একটা বাংলা, বা আগে এটাও হইতো যে বাংলা মুভি শুটিং হলে মানুষ কাজ বাদ দিয়ে দেখতো, হুম। মানে ওই লেভেলের একটা দাঁড়ায় থাকতো। হ্যাঁ, ক্রেজ ছিল শুক্রবার দিন বিকালে তো বাংলা ছবি দেখে আবার জসিমের জোয়াইক জোয়াইক। এখন আমার অনেক শখ ছিল কি যে জসিম যেরকম পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে গাড়িতে বসে হুম। বা মোটরসাইকেলে বসে, আমার একটা শখ ছিল এরকম যে আমিও জসিম করে আমারও করতে ভাই তোর হবে। তাহলে খুঁজে পাওয়া যাবে না রে না না, তা আমার বাসায় যখনই মেহমান আসতো আমি সোফার উপরে উঠতাম, আমি ছিলাম মোটকা বাচ্চা, হ্যাঁ, বলতাম কি যেই আসতো উপরে ভাট করে লাফ মারতাম। ওই এক মেহমান আর জীবনে দ্বিতীয়বার আমার বাসায় আসে নাই। আর আমার এক কাজিন আছে ইয়া মোটা, ওর বাসায় গেলেই কয় কি পিচ্ছি কোলে নাও আমাকে কোলে নাও। এখন একজনের বাসায় আসছেন, তার এসির বাতাস খাচ্ছেন, তার দেওয়া নাস্তা খাচ্ছেন, তার বাচ্চা যদি বলে কোলে নাও, না নেওয়াটা কিন্তু অভদ্রতা, কিন্তু বুঝতে তো হবে যে এটা তো বাচ্চা না, এটা বাচ্চার বাপ, ঠিক আছে। তো, যাক, আমি কি বলতে বলতে কি কই চলে গেল। সো ব্যাক টু আওয়ার প্রপার্টি ডেভেলপার হ্যাঁ। কি অবস্থা বল? তো জিনিসটা হচ্ছে যে আর এই লাইনটা অনেক চ্যালেঞ্জিং তো এখন হ্যাঁ, আমাদের কিছু প্রপার্টিজ ছিল যেগুলা খুবই বাজে অবস্থায় ছিল, টু দ্য এক্সটেন্ট দ্যাট আরেকজন নিয়ে যাবে বা ওই অবস্থায় ছিল বিকজ অফ সেম হিয়ার সাম ইনফ্লুয়েন্সিয়াল পিপল। সো শুরুতে যখন মানে আমার বাবা এগুলো ম্যানেজ করতো উইথ হিজ স্টাফ, তার স্টাফের আমি যেটা দেখছি ওনারা তো বয়স হয়ে গেছে, তো ওদের ভাব হচ্ছে ডু দ্য বেয়ার মিনিমাম এন্ড গেট পেইড। ওই তখন আমার অনেক মাইক্রো ম্যানেজ করা লাগতো বিকজ সে করতো না। তখন আমি একটা ইয়ে করছি, একটা কাজ যেটা অত বেশি এডুকেশন জানা দরকার নেই, বাট ইউ হ্যাভ টু বি স্ট্রিট স্মার্ট। আমার বোনের একটা ড্রাইভার ছিল, আমি জানতাম যে সে অনেস্ট, সে স্মার্ট, কিন্তু অত এডুকেটেড না। আমি তাকে একটা লাইফে অপরচুনিটি দিছি যেটা সে গাড়ি চালায় জীবনেও পায় না, মানে জীবনও পাবে না, ড্রাইভার কতই বার্ন করতে পারবে। সে মানে এতটা ডেডিকেটেড কাজের প্রতি এবং এত যে মানে ভালোভাবে কাজ করে যে আমার অনেক কিছু নিয়ে টেনশনই করতে হয় না, এটা আগে মনে করে আমার 5 বার টেনশন করতে হতো। সো মানে গোয়িং ব্যাক টু প্রপার্টি, সো ওই জিনিসগুলো আগে মনে কর কাগজপত্র ঝামেলা ছিল, আরেকজন দখল করে রাখছে, এরকম অবস্থা ছিল। শুরুতে আমি এগুলো কিছু মানেই বুঝতাম না। জীবনে তো কখনো করিনি। ধর ওসি উকিলের সাথে কথা বলতেছি, মানে সে আমার কাজ করতেছে, আমার তো বোঝা উচিত সে কি করবে, কিন্তু কিছুই বুঝি না, খালি ভাব করতাম রাইট ইয়েস ট্রু ট্রু ভেরি গুড, কিন্তু কিছুই বুঝতাম না। বাসায় যা গুগল করতাম এইটা মানে কি, ওইটা মানে কি, ইউটিউবে দেখতাম বর্ষা কি এসে খতিয়ান কি খতিয়ান কি হ্যাঁ, হ্যাঁ করতে করতে কর্পোরেশন তো এক ডেভেলপারের উকিল আছে, উনি হচ্ছে টাকা নিত বিলো দ্য টেবিল, আমি তো জানতাম না, নতুন নতুন ইয়ে সে করতো কি আমার বিভিন্ন হাইকোর্ট দেখাইতো, এইটা হবে না, এইটা ভুল, এইটা ঠিক করে নিয়ে আসেন। ওই লোক প্রবলেম ক্রিয়েট করতো, আমি সলভ করতাম, ক্রিয়েট করতে সলভ করতাম। ওই 1-1.5 বছর আমি যা যা শিখা, থ্যাঙ্কস টু দ্যাট ঘুষখোর, সব আমি শিখছি যে কোন অফিসে গেলে কি হয় না হয়। এখন মোটামুটি জিনিসটা আমার মাথায় আছে, and you can do it. এখন আলহামদুলিল্লাহ যতগুলো ডকুমেন্টারি প্রবলেম ছিল সব বেদখল করছি, এখন হচ্ছে কনস্ট্রাকশন স্টেজে আছে আর কি। সো ওইটা আমার জীবনে একটা বিশাল লার্নিং ছিল, থ্যাঙ্কস টু দ্যাট ঘুষখোর। থ্যাংক ইউ, তবে আপনারা ঘুষ খাবেন না, ঘুষ খাওয়া খুব খারাপ। বাহ এনাম, ও যখন বলে আর তো কিছু বলারই থাকে না রে। আচ্ছা শুন, কি মানে এই ডেভেলপিং এটা কি তোর ওই বাংলা সিনেমায় যেমন এরকম মানে আমি একবার কি করছিলাম জানো, জাম্বো মার্কা একটা এরকম তোর একটা ফেস নিয়ে যে হুয়া সর এখান থেকে, ওই যে এরকম কোন ব্যাপার করছিস মানে দখল করার সময় কিছু করতে হয়েছিল? একটু আগে আমি মাউন্ট এভারেস্টের কথা বলছিলাম না, ও চিন্তা করছে কিভাবে বদলা নেওয়া যায়। আমি এতক্ষণ কথা বলতে চুপ করে চিন্তা করছি কি বলে নেওয়া যায়। আচ্ছা মাথা ছাড়া তো আর কিছু নাই, আবার ওই টপিকই আসছে না।
আমি কি জানি আর আচ্ছা আমি অ্যাকচুয়ালি একবার এটা করছিলাম। আমি করতাম কি আমাদের বাসায় বারান্দার সামনে একটা লেজের মতো ছিল, মানে এক্সটেনশনের মতো ছিল। আমি ওটা সামনে যেয়ে যাইতাম, নিচে তাকাইতাম, আবার চলে আসতাম। আমার খুব শখ ছিল কি আমি একদিন এখান থেকে গাড়ির উপরে লাফ দিব। এখন নিচে গাড়ি পার্ক করা, একদিন আমি সাহস করে প্রথমে 1 পা নামাইছি, তারপর 2 পা নামাইছি, তারপর এমনি ধইরা এই আমাকে বাঁচাও, আমি আটকাই গেছি, আমাকে বাঁচাও। তার পাশে কনস্ট্রাকশন ছিল, কনস্ট্রাকশনে মিস্ত্রি আসছে, এসে গাড়ির উপরে উঠছে, উঠে আমাকে নামাইছে। নামানোর পর দেখি গাড়ির সামনের কাছে এত বড় ফাটা। আমার বাপ বলে তুই জসিম হইবি, জসিম রে কাজ ঠিক করে দিতে, জসিম হবি যা। তবে জসিম হতে চেয়েছিলাম, জাম্বো হয়ে গেলাম। এটাই। সো মানে তুই যখন তাহলে কমেডি করস বা স্ট্যান্ড আপ কমেডিয়ান, তুই ইউজুয়ালি তো করস নাভিদ এনসিসি তো না? ওখানেও করি বা যে আমি একটা চাঁদ দেখার কমিটি দেখছিলাম, ওর ইট ওয়াজ ভেরি ফানি। আই উইল শেয়ার উইথ, দেখি আমি পারলে শেয়ার করব না তোর সাথে, ঠিক আছে? সো ওখানেও করি, যেখানে টাকা দেয় সেখানেই করি। টাকা দিলেই করবি তুই? কি করব আপনারা ভুল বুঝবেন না, আপনারা কিন্তু দুষ্টু ছেলে পেলে, আমি কমেডি করি টাকা দিয়ে। সেটাই, কমেডি কর। তো 1-2টা কমেডির কিছু বল দেখি, আমরা একটু শুনি। এতক্ষণ কি মিলাদ মাহফিল হচ্ছিল না, মাহফিল করতেছিস না? গল্প করতে করতে তো কমেডি হয়ে যাবে। তো বাংলা ছবি টবি তুই অনেক দেখো, বিকজ ইউ জাস্ট just try to pick on me about it. So না, বাংলা মুভি আসলেই আমি ছোটবেলায় অনেক দেখতাম। শুক্রবার দিন আগে তো টিভিতে কোনো অপশন ছিল না, মানে টিভি মানে বিটিভি ছিল, বিটিভি আর শুক্রবারে এন্টারটেইনমেন্ট আগের প্রোগ্রামে ইত্যাদি ছিল না? ইত্যাদি তো ছিল, তবে ওই যে দুপুরে বাংলা মুভিটাও মানে বিকাল বেলা 3টার সময় কর্নি স্টাফ পছন্দ করতো না, তখন হয়তো আমরা আচ্ছা ফাইন কর্নি স্টাফ, কর্নি বাদে তুই কি ছিল? সেটাই, মানে দ্যাট ওয়াজ দ্য অনলি অপশন। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য অনলি অপশন। এবং বাংলা মুভি মানে যে খারাপ হবে এমন তো না, তখনকার সময় মানুষ যা চাইতো ওই হিসাবে করতো। তবে একটা জিনিস সত্যি, যখন আমাদের একটা চ্যানেল ছিল, প্রোগ্রামের কোয়ালিটি খুবই ভালো ছিল। তখন আমাদের এখানে এখন যেরকম হয় না লেট নাইট শো, যে জন অলিভার, তারপর আরো কি করে না আমেরিকাতে, ওই কোয়ালিটির শো বাংলাদেশে হইতো। মানে আমি জানি না এখানে কেউ নাম শুনছি না, তোকে ফজলুল লোহানীর নাম শুনছো? তার একটা শো ছিল যদি কিছু মনে না করে, রাইট, তাকে দেখি ইত্যাদি। ওই প্রোগ্রামগুলোর ভিডিও এখনো ইউটিউবে আছে। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক ইত্যাদির মতনই, নো আইডিয়া বাট ওকে। মানে আমি যেমন তোর এরকম, তোর বাসায় এরকম হচ্ছে কিনা জানি না, আমি যেমন ওই ফ্রাইডেতে দুপুরে বাংলা মুভি দেখার সময় মানে এই টাইমটা আমাকে বাসার বুয়ারা আর কাজের সবাই খুব পছন্দ করতো। হ্যাঁ, সবাই একসঙ্গে মানে আমার ফ্যান সব পিছনে সব ফিরে, আমার মনে তোর ফ্যান এখনো আছে। প্রতি মাসের 1 তারিখে ওদের ভালোবাসা বেড়ে যায়। না, তখনকার তুই প্রোগ্রামের একটা প্রোগ্রামের এক্সাম্পল দিই, ব্যান্ডের লোকজন ক্যান্সে আর রবীন্দ্রসঙ্গীতের লোকজন ক্যান্সে, একটা ডিবেট হয়েছে, যেই ডিবেটের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের লোকজন ব্যান্ডের গান গাইছে আর ব্যান্ডের লোকজন রবীন্দ্রসঙ্গীতের গান গাইছে। আমি টকিং অ্যাবাউট আর্লি 90s, আজ থেকে 30 বছর আগে। কত জোস একটা কনসেপ্ট, বিকজ রবীন্দ্রসঙ্গীতের লোকজন বলতে ব্যান্ড মিউজিক অপসংস্কৃতি, ব্যান্ড মিউজিকের লোক বলতে রবীন্দ্রসঙ্গীত ফালতু। দুইটা অপোজিং ভিউকে আনায়, দুজন আন্ডারস্ট্যান্ড করছে এক অপরের পজিশন, মানে চিন্তা কর যে কোন লেভেলের চিন্তা ভাবনা। আরেকটা যদি কিছু মনে না করেন, না এটা আনিসুল হকের একটা অনুষ্ঠান ছিল। আনিসুল হকের আরেকটা অনুষ্ঠান অনেক জোশ ছিল, সে 3টে বড় লোককে আনছে, ধর উমুক ব্যাংকের ডিরেক্টর এসে আনার পর বলছে কি এখন একটা ফ্যাশন শো হবে, হইলো, হওয়ার পরে ওইটা নিয়ে কোয়েশ্চেন করছে, ধর 2 নাম্বার মডেল কি রঙের শাড়ি পরছিল, আনসার কারেক্ট দিতে পারলে ভালো, ভুল দিতে পারলে 50,000 টাকা চ্যারিটিতে ডোনেট করতে হবে। It's a game show, but চিন্তা কর, মানে কনসেপ্ট ইজ সো ব্রিলিয়েন্ট। ইভেন হুমায়ুন আহমেদ তার নাটকগুলো যদি দেখোস, সেদিন আমি তো একটা নাটক দেখতেছিলাম, কনসেপ্ট হচ্ছে যে হাউ, মানে ইন অর্ডার টু উইন ইউ নিড টু ফেল, বিকজ ফেলিয়ার টিচেস ইউ হাউ টু উইন। এইরকম জোস একটা কনসেপ্টে নাটক হচ্ছে যেটা বাংলাদেশে সবাই দেখতেছে। ওখানে হিউমারও ছিল, যে হিউমার নিতে চায় সে হিউমার নিতে পারবে, আবার যে ডেপথ নিতে চায় সে ওইটাও নিতে পারবে। তো ওই লেভেলের কাজ আজ থেকে 30 বছর আগে হয়েছে। আর এখন কি হয়, কখনো একটা মানে নাটক বাকের ভাই, ও কোথাও কেউ নেই ভাই ওরা তো সেই ভোকাবুলারিতে আছে ভাই, সেই ডিকশনারি, বাপ রে বাপ। আমার চাচার গায়ে হলুদের দিন কেউ আসে নাই, কারণ ওটা ছিল টিপু সুলতানের লাস্ট এপিসোড। আমার চাচা গিয়ে দেখি সব খালি চালি বিয়ে। টিপু সুলতান ছাড়া তো মানে ডিনার ইম্পসিবল। হ্যাঁ, টিপু সুলতান, তারপর আলিফ লায়লা, হ্যাঁ, যেমন যে আকরাম খান ছিল না বাংলাদেশ টিমের ক্যাপ্টেন,
আর আকরাম একটা দোয়া ছিল ওইখানে। হ্যাঁ, তো সবাই বলতো আকরাম আকরাম তুই মোটা, আকরাম আকরাম তুই মোটা, অনেক ইয়ে ছিল আলিফ লায়লা। কোথাও তো কেউ নেই। এই যে ক্রিকেটের নামটা বললি, হুম। এই আকরাম খান এগুলো XYZ, হ্যাঁ, T20 তো চলতেছে হুম, অলরেডি রানিং অবস্থায়। হুম। সো কি অনুভব ক্রিকেটে? অনেস্টলি বলি, হুম। আমার কেন জানি মনে হয় এটা রকেট সায়েন্স না, হুম। বাট এখানে অনেক বাচ্চামি হয়। যেরকম উইথ অল ডিউ রেসপেক্ট, আমাদের যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, মানে উনার কি প্রয়োজন আছে সব বিষয়ে এনে জার্নালিস্টদের সাথে কথা বলা? তুই তোর কোম্পানির মালিক, তোর কোম্পানির বিভিন্ন বিষয় কি তোর জার্নালিস্টদের Of বড় course not, দরকার of আছে? course not. কিন্তু ইন্টারনাল কিছু বিষয় তুই মানে মিটিং রুমে Has to সলভ be, করবি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সে এমন সব কথা বলে পাবলিকলি যেটা বইলা কোনো লাভ হয় না, ক্ষতি ছাড়া। তারপরে এক। দুই, তার ক্রিকেট নিয়ে কোনো টেকনিক্যাল নলেজ নেই, কিন্তু সে টেকনিক্যাল নলেজের কথা বলে। ওই বোর্ড রুমে বসে শুনে অমুক এটা বলছে, অমুক এটা বলছে, সোশ্যাল মিডিয়াতে ওইটা নিয়ে কথা বলে। ধর সাইফুদ্দিনের একটা উইকনেস, যে ক্রিকেট খেলে যে কোচ সে ধরতে পারবে, উনার আমিও বুঝি না, তারও বুঝার কোনো ইয়ে নেই, কিন্তু সে এমন ভাবে বলে যে 20 বছর ধরে ক্রিকেট খেলছে, এটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে এখানে পার্সোনাল লাইকিং বা ডিসলাইকিং এর উপর মানুষকে সুযোগ দেওয়া হয়। বাংলাদেশে এমন অনেক কোচ আছে যে বর্তমান কোচিং প্যানেল থেকেও বেটার, এমন অনেক প্লেয়ার আছে যে বর্তমান 11 যে আছে এর থেকেও বেটার, কিন্তু এদেরকে দেওয়া হয় না বিকজ সামওয়ান ইনফ্লুয়েন্সিয়াল ডাজন্ট লাইক দেম। এখন এইটা কি তার ব্যক্তিগত জিনিস নাকি এটা দেশের জিনিস? দেশের জিনিস হয়, সেখানে তুমি আমার ব্যক্তিগত ইচ্ছা দিয়ে ডিকটেট করতে পারো না। একটা কোশ্চেন টু বোথ অফ আমি ইউ। বলতে মনে হলো আমাদের তো একজন ক্রিকেটারের একটা অ্যাডও আছে যে কি এত ইয়ামি বেরিয়ে যায় বাচ্চা মেয়ে। হ্যাঁ। About negative publicity. হুম। Is negative publicity a good publicity? ইট ইজ এ গুড। আমরা সমাজে কি দেখি আসলে তো তা হচ্ছে। যেমন আমি একটা জিনিস ইয়ে করি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষ হচ্ছে মিডিয়কার। একজন মিডিয়কার এবং মিডিয়কার না মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, যে মিডিয়কার না সে ভিতর থেকে সিকিউর, সে নিজেও উপরে উঠে আরেকজনকে উপরে ওঠানোর চেষ্টা করে। আর যে মিডিয়কার সে নিজে যেহেতু অ্যাচিভ করতে পারে না, সে কি করে আরেকজনের ফ্ল নিয়ে হাসাহাসি করে মজা পায়। যেই কারণে আমাদের সমাজে অনন্ত জলিল ফেমাস কেন, ইংলিশ পারে না, হিরো আলম নায়কের মধ্যে দেখতে না, জায়েদ খান অ্যাক্টিং পারে না, মানে যারই ফ্ল আছে সেই ফেমাস, বিকজ মানুষ নিজে এদেরকে নিয়ে হেসে ভালো ফিল করে। কিন্তু ওই ভালো ফিল করার এক্সচেঞ্জে হিরো আলম এমপি ইলেকশন করে, জায়েদ খান 5 থেকে 10 লাখ টাকা কামাই করে একটা ইন্টারভিউর জন্য। জিতলো তো ওরা, যে ওরে নিয়ে হাসাহাসি করে ওর তো কিছুই তো নেগেটিভ পাবলিসিটি ওরা ওদের ঠিকই আর্নিং করে ফেলেছে। আর যারা হাসাহাসি করতেছে ওদের কিছুই হচ্ছে না, যাদের ওদেরকে নিয়ে হাসাহাসি না করে নিজেদের লাইফ যদি ওরা ডেভেলপ করতো, ওরা একটা ভালো জায়গায় যেত। নেগেটিভ ওয়ার্কিং ওয়ার্ডস বাট ইন আ ফ্লড সোসাইটি। Makes sense. But it's an entertainment also, মানে ওদেরকে নিয়ে হাসাটা, মানে ওইটা people also এন্টারটেইনমেন্ট তো অবশ্যই, কিন্তু মনে কর সবকিছুরই একটা জায়গা থাকা উচিত। এইটারও জায়গা থাকা উচিত, ভালো শিল্পরও জায়গা থাকা উচিত। যখন আমি দেখতেছি ভালো শিল্প, তুই একটা ফাটাফাটি জিনিস তৈরি করলো, ওইটা 20 জন দেখলো, আর কেউ একটু ভুল ইংলিশে কথা বললো, ওইটা নিয়ে পুরো শহর মাতামাতি করতেছে, তাহলে যে ভালো কাজ করতে তার মোটিভেশন কোথায়? আমাদের এই এপিসোডটা যখন মানে এখন আউট হয়ে যাচ্ছে ফর এক্সাম্পল, তো এখন এখানে ধর কেউ তোর শো দেখতে চাচ্ছে, সো কমেন্টে ক্যান বি সে যে when is your next show? নেক্সট শো তো আমি নিজেও জানি না। ইফ ইউ ওয়ান্ট মি টু পারফর্ম নেক্সট, পে মি সাম মানি, আই উইল কাম এন্ড পারফর্ম। কন্ট্যাক্ট মাই বন্ধু, হি উইল গিভ ইউ মাই কন্ট্যাক্ট ডিটেলস। এমনি এনসিইউ তে এভরি উইকই শো হয়, সো ওইটা ইউজুয়ালি 1 উইক বা 2 উইক আগে ঠিক করা হয়। সো আপকামিং 2 উইকসে আমি হয়তো শো করছি না, বাট এরপরে করব। বাট ইউ ক্যান অলওয়েজ ফলো মি অন মাই ফেসবুক প্রোফাইল ইয়ামিন খান, YAMINKHAN। ইয়ামিন খান দিলে যতগুলো ছবি আসবে, একটা ছবিতেই চুল নাই, ওইটাই হচ্ছে আমার। ওইখানে আমার সঙ্গে যোগাযোগ করলে আমার শো ডিটেইলস আপনারা অবশ্যই পাবেন। ফ্রি কিছু কন্টেন্ট দিবি না? এই দেও উচিত নাম কি বল? এই যেরকম একটা আমি তো প্রায় 15 মিনিট ধরে কন্টেন্ট দিচ্ছি। না 15 মিনিট আমরা কন্টেন্ট পাই না, আমরা ইনফরমেশন পাইছি। যেই ছোট্ট একটা মানে আমরা কুরবানির ঈদ একটা কাটলাম, অনেক গরু পাওয়াটা বা জবাই দেওয়াটা একটা বড় ব্যাপার। তারপর গরু সেলিংটা কিন্তু খাওয়া দাওয়া অনেকদিন ধরে চলতেছে, সো এটা নিয়ে একটা জোক বা অ্যাসিডিটি অ্যান্টাসিড, বুকের মধ্যে জ্বালা, এরকম একটা ওরে জ্বালা, ওরে দাঁড়া করা, ওরে দাঁড়া করা। না বলবো, এটা লাস্টে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো না এই কোরবানি নিয়ে আমার একটা অবজারভেশন আছে। যখন আমরা ছোট ছিলাম তখন দামি গরু কিনা ছিল ভাবে, মনে কর যদি আমাদের এক পাশে বাসায় 20,000 টাকা দামের গরু কিনছিল, ওটা দেখতে গেছিল লোকজন, যে 20,000, মাস থেকে 30 বছর আগের কথা বলতেছি। তখন মনে কর কিনলে খাসি হতো 2-3 হাজার টাকা। কেউ মানে 10,000 টাকার গরু কিনলে জিজ্ঞেস করলে বলতো 15,000, মানে ভাব যে আমি দামি গরু কিনছি। এখন তো সবাই দামি গরু কিনে,
এখন ভাব কি, এখন হইতেছে আরে ভাই টাকা দিতে চাইছি নেই নাই, মানে আমার এত ক্ষমতা যে আমার থেকে টাকাই নেয় না। এখন হচ্ছে এইটা ভাব যে ভাই কত নিল কেমনে কমো ভাই, এবং কত গরুর নেই তো সেলটা নাই। কিন্তু এবার ডাইনামিক সেল না, লাস্ট 3-4 ইয়ার্স আমরা যা দেখতেছি, মানে অনলাইন সেল, ফার্ম এতগুলো পপ আপ করছে, মানে পুরো অন্য আচ্ছা, লেভেল। এই ফার্মের ব্যাপারে একটা কথা বলি। বল বল বল। গভর্নমেন্ট একটা সুবিধা দিচ্ছে, যদি যদি এগ্রিকালচার সেক্টর মানে ডেভেলপমেন্টের কারণে লোন নেয় তাহলে বিশাল লোন পাওয়া যায়। হুম। অনেকে করে কি এই ফার্ম টাকায় 100 টাকা লোন নেয়, 10 টাকার ফার্ম করে, 90 টাকা অন্য কাজে ছড়াই খায়। দেয়, হ্যাঁ। এই কারণে আজকাল দেখবেন মার্কেটে সবার এই অ্যাগ্রো বিজনেস। তো যারা অ্যাগ্রো বিজনেস করে আইদার প্যাশনেটলি করে অথবা অন্য ধান্দায় করে মানে আর কি। 50-50 আছে আর কি। বুঝতে পারছি। এনাম কোম্পানি রান হচ্ছে আলহামদুলিল্লাহ, ইউ আর ডুইং গুড, গ্রেট। টাইম ম্যানেজমেন্টটা আমার যদি ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিং আ লিডার, টাইম ম্যানেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? এই একটা স্কিল। এছাড়া আর কি কি স্কিল আছে তোর মনে হয় যে এমপ্লয়ারদের দরকার? লিডারদের অনেক স্কিলই দরকার পড়ে। ইউ নিড টু নো ওয়েন টু ইউজ উইথ স্কিল। যেমন আমি বলবো যে এমপ্লয়ি মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে True, এটা true. স্কিলও বলা যায়, Yeah, it is a skill. ইটস এ স্কিল, কাজ এটা মানে অনেকে এটা নিয়ে চিন্তা করে না। এমপ্লয়ি মোটিভেশন ইজ এ ভেরি বিগ থিং। মানে যেমন আমরা ওয়ার্ক ফ্রম হোম ইজ নট এন এমপ্লয়ি মোটিভেশন, বাট ইয়েতে হলিডে আমরা দেখছি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজরা যারা Implement করেছে। হলিডেজও বাড়াচ্ছে, উইকেন্ড টাইমটা এবং অনলাইন মিটিংস, অনলাইন মিটিংস, বাট they are sending out their employees to different countries, Yeah. on নানান ট্রিপস ইয়ে করছে। সো এইটা এই জায়গাতে আই ফিল যে এমপ্লয়ি মানে when, as I said earlier, যে I have to manage and strategize the whole thing and see like that every work is being done properly. But ওই ওয়ার্কটা ওই এমপ্লয়ি কেন করবে, মানে if that employee is not fully motivated, তাহলে ও কিন্তু সবসময় চিন্তা করবে বা যে এনাফ রেজাল্ট দিতে পারবে না প্রপারলি। প্রপার রেজাল্ট দিতে পারবে না। ও সবসময় চিন্তা করবে যে মানে ওয়াই ওয়ার্ক সো হার্ড, মানে আমি আমার কম করেই তো কাজ হয়ে যাচ্ছে। সো ওইটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট So, থিং। to our viewers, if you own a business, employee motivation রাখার জন্য যা যা করতে হয়, some sort of incentivization or making them feel that they are part of the team is very important. Sometimes we neglect them. So এই neglect আমাদের করাটা ঠিক হবে না, even if it's very small for someone. And in today's world I feel যে এই স্কিলটা মানে it's something new. True. It's not new, মানে it has been going since a decade. মানে এই স্কিলটা একটা মানে এন্টারপ্রেনার মধ্যে থাকা দরকার যে মার্কেট মানে তখন দেশের সিনারিও যা বা তখন মার্কেট যেমন যাচ্ছে ওই অনুযায়ী মানে ইউ ক্যান থিঙ্ক অফ আদার স্মল বিজনেসেস। যেমন কোভিড এর সময় যারা হলো মেডিকেল লাইনও ছিল না, ওরা হঠাৎ করে স্যানিটাইজার্স বানানো শুরু করলো, মাস্ক বানানো শুরু করলো। সো ইউ have proper entrepreneurship to look at the needs of the market. No matter what you are doing, মানে all throughout মানে টাইমলাইন, মানে ইউ হ্যাভ টু সি যে কি আদার স্কোপস আছে যেখান থেকে আমি শর্ট টার্ম মানে বিজনেস করতে পারি। এটা এই স্কিলটাও আই ফিল যে এখন এন্টারপ্রেনার্সদের থাকে। আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ। আচ্ছা, অ্যাজ আ লিডার মানে রাইট মানুষকে হায়ার করার অ্যাবিলিটি এটা কতটা আন্ডাররেটেড? রাইট মানুষকে হায়ার করার অ্যাবিলিটি আন্ডাররেটেড। হ্যাঁ, মানে আই থিংক ইউ মিন যে এখানে অনেকটা মানে কেউ একজন রেকমেন্ড করলে হয়তো নেওয়া হয়, বা ওইটা প্লাস বিং এবল টু আইডেন্টিফাই যে হি ইজ দ্য রাইট ওয়ান, রাইট হি ইজ দ্য রাইট পারসন। এইটা ইটস ভেরি ডিফিকাল্ট, তাই না? একটা কথা সেটা it's difficult, but definitely ওই লাইনে মানে that person needs to be qualified enough. আর তারপর ওই লাইনে মানে I as a company chairman and মানে I'm in the management, I know like my business এ কি দরকার, কি দরকার বা কি জানা দরকার, যেটা হলো মানে এডুকেশনে হয়তো বলা হচ্ছে না একদমই, যেটা রিয়েল লাইফে আমিও থেকে শিখছি বা অন দ্য জব আমি বুঝছি যে এইটা দরকার ওইটা দরকার। ওইভাবে আমি আই কোয়েশ্চেন when on an interview I question, আমি দেখি যে ওই জায়গাগুলো বুঝে কিনা, কারণ I know যে মানে বুক থেকে কি বুঝবে বা এক্সপেরিয়েন্স থেকে কি বুঝবে, so I know what to ask, মানে কোন I understand. No, very good point. স্পেশাল I know whether that person would be able to একটু ভিউয়ার্সদের বলি, মাই বিজনেস এডবেস্ট প্রফেশনালস, ওইখানে আমাদের এসিসিএ যে আমরা স্টুডেন্টরা পড়ে,
So 1 or 2 students actually got employed by his organization. Alhamdulillah, thank you so much for that. And he's You actually thanked him, you should thank his Yeah. father as well. of course. Definitely. But ACCA তে যারা CA অলরেডি ACCA পাসও যারা আছে ও কিন্তু হাইলি কোয়ালিফাইড পিপলও রিক্রুট করে, ইন্টার্নিও রিক্রুট করে। সো এগেইন ওয়েল ডান না, ফর দ্যাট। আমি ফাইনকে একটা কমপ্লিমেন্ট দিতে চাই আজকে আমরা বাইরে আলাপ করছিলাম, তখন ও হি সেড দ্যাট হি নিডস টু এমপ্লয় সামওয়ান এন্ড হি ওয়াজ ট্রাইং হিজ লেভেল বেস্ট উইথ অনেস্ট ইন্টেনশন টু হেল্প আউট পিপল টু গেট এমপ্লয়েড। সাধারণত মানুষ কিন্তু নিজেকে বা অন্য মানুষকে নিয়ে চিন্তা করে না। তো দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর লুকিং আউট ফর সামওয়ান এলস, ইটস ডেফিনেটলি কমেন্ডেবল। এবং লাইফে যদি আপনি ভালো মানুষ হন, মানুষকে ফেয়ার ব্যবহার করেন, লাইফ অলওয়েজ গিভস ব্যাক। ট্রাস্ট মি, বিইং আ গুড হিউম্যান বিইং, মানে এই রিয়েলাইজেশন মানুষের হয় না, বাট ইয়োর লাইফ উইল বি মাচ ইজিয়ার ইফ ইউ আর জাস্ট ফেয়ার উইথ পিপল। জাযাকাল্লাহ খায়রুন। না অবশ্যই আমি ওই পয়েন্টে একটা জিনিস, যখন স্পেশালাইজ স্কিল সেটের ক্ষেত্রে ভিন্ন, বাট যদি জেনারেল স্কিল সেট হয়, কাউকে হায়ার করার সময় আইসি যে মানুষটার ভাইব কিরকম, তার সঙ্গে কাজ করে আরাম পাওয়া যাবে কিনা, আর মিনিমাম কমন সেন্স আছে কিনা। যদি কারো মিনিমাম এইটা কমন সেন্স ইম্পর্টেন্ট থাকে ডেফিনেটলি, আর সে ইজি টু ওয়ার্ক, মানে মোটামুটি একটা ঝামেলার মানুষ না, বাকি কাজ শিখা, আল্লাহ আমাদের সবাইকে এনাফ মেধা দিছে যে সময় দিলে যে কোনো কাজই শিখা যায়। সম্ভব। বাট সে ধর অনেক ভালো কাজ জানে, বাট তার সঙ্গে ওয়ার্ক করা ডিফিকাল্ট, তখন ওইটা ডেফিনেটলি আ বিগ নো। আমি তোকে আগে বললাম যে মানে জবের আগে ইন্টারভিউতে কিভাবে আমি বুঝবো যে রাইট পারসন, বাট মানে when I hired that person, তারপরে আমি মানে অন দ্য জব আমি দেখি যে দ্যাটস অলসো আ ওয়ে টু ফিগার আউট, মানে নেওয়ার পরে ইটস নট নেসেসারি যে নেওয়ার আগেই বুঝতে হবে রাইট পারসন। নেওয়ার পরে বুঝার উপায় যে ওদের মানে এভরি এমপ্লয়ি হ্যাজ আ মানে their job স্ট্রেংথ আছে, responsibilities, মানে সেট অফ জব রেসপন্সিবিলিটিস, ওইটা মানে ওইটা এমপ্লয়িটা নিজে থেকে রেসপন্সিবিলিটি গুলো শুধু আমি বললাম ও আমাকে বুঝিয়ে গেল, জি স্যার করে গেল, ওইটা না। আমি না বললে ওর রেসপন্সিবিলিটি গুলো ও সবকিছু ঠিক মতো ফলো করে কিনা, এইটা যখন দেখবো যে আমার কোশ্চেন ছাড়াই ও নিজে থেকেই হিজ মানে নিজে থেকে চিন্তা করে রেসপন্সিবিলিটি সবগুলো ফুলফিল করছে, তখন আই নো হি ইজ দ্য রাইট পারসন, আই ক্যান ডিপেন্ড অন দ্যাট পারসন। যেরকম ইন্ডিয়ার যখন সিভিল সার্ভিস ইন্টারভিউ হয়, ওইগুলা কিন্তু অনেক জোস, ইউটিউবে দেখিস, মানে প্রায় 30-40 মিনিট 4-5 জন বোর্ড মেম্বার বসে ইন্টারভিউ নেয়। এখানে একটা কোয়েশ্চেন করে, স্টার অনেস্ট আনসারটাই হচ্ছে ম্যাক্সিমাম আমরা যা করব। আরেকটা হচ্ছে না ওইটা না, যেমন ধর তোকে জিজ্ঞেস করলো যে কোন একটা স্কোপে তুই পাইছো 5 লাখ পাওয়ার সুযোগ পাবি, মানে হালাল ওয়েতে, তুই কি 5 লাখ টাকা নিবি নাকি এটা চ্যারিটিতে দান করবি? এখন দুই রকম মানুষ, একটা রকম দেখবে চ্যারিটির কথা বললে ইমপ্রেশন ভালো হবে, চ্যারিটির কথা বলে, কিন্তু ওরা দেখে কি তার মানে সে মিথ্যা কথা বলতেছে। আর যে সত্য কথা বলে যে না, যেহেতু 5 লাখ টাকা পাইছে, আমার এটা হালাল ওয়েতে হবে, আমি টাকাটাই নিব, তখন বুঝে যে ও অনেস্ট জেনুইন কথা বলছে। হ্যাঁ, সো মানে আমার ওই ভিডিও গুলো অনেক জোস লাগে যে কিভাবে সাইকোলজিক্যালি ওরা মানুষকে এরকম বাইর করার চেষ্টা করে। সো মেনি ইনফরমেশন, অনেক জেনারেলি। আসলে আমরা কিন্তু আজকে পুরো প্রি প্ল্যানের কিচ্ছু ছিল না, একদম স্ট্রেট বসে উই আস্ক সাম কোয়েশ্চেনস। ইউজুয়ালি উই ডু দ্যাট ইজ আওয়ার পডকাস্ট ওয়ে। সো এই জন্য আমি ইয়ামিনকে বলতে চাচ্ছি বিফোর উই ক্লোজ দিস, সেটা হচ্ছে সিট ডাউন কমেডিয়ান কি কিছু আমরা কি আদৌই পাবো, নাকি আমরা এই আমার বন্ধু সরি এতটাই আনগ্রেটফুল, কোন হাসাইলাম, তাও আমার মনে হচ্ছে অডিয়েন্সদের আরো দরকার। না আচ্ছা অবশ্যই। তো আমার জীবনে একটা বিশাল সমস্যা হচ্ছে যে মানে আমার বিয়ে হচ্ছে না, আমি চিন্তা করলাম আনম্যারিড, হ্যাঁ এটা কিভাবে সলভ করা যায়। তো পোটেনশিয়াল ম্যারেজ, হ্যাঁ প্রথমে আমি একটা ঘটক, আরো কয়েকটা অ্যাডজেক্টিভ কম হয়ে গেছে, হ্যাঁ সো ঘটক রাখছি। হ্যাঁ ট্রু স্টোরি, বাসার গেটটা খুলছি, মানে এক পা ভিতরে দিছে আরেক পা এখনো বাইরে, খুইলাই বলে কি আপনার টুপি পরা ছবি নাই। আমি মনে মনে চিন্তা করি তোরই আমার উপর ভরসা নাই, তুই আমারে কেমনে বেচবি। তারপর বৈশা আমার ডিটেলস নিতেছে, নিয়ে বলে কি আপনার হাইট কত, তো যাক আমি বললাম 5 feet 4.5, বলে যে 5 feet 5 লিখে দেই, মানে তার নিজেরই আমার ইয়ে নিয়ে কনফিডেন্স নাই। তোকে যখন বললো যে টুপি ছাড়া ছবি নাই, তখন বলা উচিত ছিল আপনি কি ফার্স্ট এন্ড দ্য ফিউরিয়াস দেখেন নাই? সে দেখে নাই তো ওই জন্য জিজ্ঞেস করি নাই। হ্যাঁ তো তারপর আমি বলছি যে এইভাবে হবে না, তারপর আমি চেষ্টা করলাম টিন্ডারে। তো টিন্ডারে একটা রেঞ্জ থাকে, হ্যাঁ
এখন কমেডি করতে Guys, গিয়ে don't search যদি- for that. Age limit That থাকে can- নাকি? I have হ্যাঁ? no idea about Tinder. না, না, Age সে limit থাকে? টিন্ডারের একটা বিষয় কি ওখানে range- আজকে এনাম ডাউনলোড Age করতেছে। limit থাকলে তাহলে মানে- এনামের ওয়াইফ, আমি নাম বললাম না, দেখেছো তো, খেয়াল করো। হ্যাঁ, সো টিন্ডার একটা জিনিস কি, ধর কোন রেডিয়াসের মধ্যে সার্চ করে। হ্যাঁ, 1 কিলোমিটার 2 তুই কি কিলোমিটার। আমার শিখাইতেছ দেখেন না, বইটা? না, না, আমি সবাইকেই It's বলতেছি। always না না good এইটা to know. সবার বলা তো দরকার নাই। না, তুই যোগ চাস কি চাস না? আচ্ছা, দে, দে, দে। বলতেছ যে যোগ বল, যোগ বলার মাঝখানে টিন্ডারই ধরতে হবে। আচ্ছা দে চালা। No, no, it's always good to মানে know, educate হ্যাঁ, ourselves. হ্যাঁ, হ্যাঁ, মানে মানে ম্যারিড লোকজন টিন্ডারে যায় রিসার্চ করতে, আর কোনো কিছুতে না। মানে কি হবে, market research, আমার জোকের তো পুরো মা বাবা হয়ে গেছে। হুম। আমার জোকের পুরো মা বাবা হয়ে গেছে, ফ্লোই নষ্ট হয়ে গেছে। যাই হোক, so আমি টিন্ডারে এটাও একটা joke নাকি? আমি টিন্ডারে গেছি, যাওয়ার পরে দেখছি কি টিন্ডারে একটা রেডিয়াস থেকে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 8 কিলোমিটার। আমি বাড়াইতে বাড়াইতে বার্মা পর্যন্ত নিয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তখনও কোনো লাভ হয় না। তারপর আমি মানে চিন্তা you are increasing the hole, মানে gap. আরে বল ভাই, বল 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 বল। আচ্ছা, বল এখন বল, জোক এখন বল। কিন্তু একটা হ্যাঁ, পারফরম্যান্স, না, না, যদি না, বল, ইন্টারাপ্ট করো না, না, আমার বল। তো মানে ফ্লো নষ্ট হয়ে যায়। আচ্ছা, আবার করি আমরা যেটা করছিলাম for the last time, আবার হোক। আমার জোক শেষ। না, 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 আমাকে টাকা দেওয়া হয় নাই, টাকা এবং সম্মান কোনোটাই দেওয়া হয় নাই, আমি আর জোক তারপর করব না। বার্মাতে গেলি, তারপর তো টিন্ডারে যেয়ে দেখলাম যে বার্মা পর্যন্ত টানছি, বার্মিজ মেয়েরা, মানে ওরা বর্ডার ক্রস করে দেশে আসে, আমার কাছে আসে না। হ্যাঁ, তো হইলো না। তারপর আমি চিন্তা করছি বিয়ে শাদিতে অনেক মেয়েটে থাকে, বিয়ে শাদিতে যায়। এইসব বিয়ে শাদিতে যে একটা জিনিস আমি নোটিস করলাম, যেসব মেয়েরা আসে বিকাল বেলা কিন্তু বোঝা যায় যে হাবিবা নাকি লুবনা নাকি শারমিন, কিন্তু যে বিউটি পার্লার থেকে বাইর হয় মনে হয় কি কনভেয়ার বেল্ট থেকে মাল বের হচ্ছে। হ্যাঁ, সব দেখতে সেম। ওই এক বিউটিশিয়ানের কাছে যায়, ওর প্যাকেজ নেয়, ওর প্যাকেজে সবাই সেম বানায় দেয়। হ্যাঁ, ডিস্টেম্পার মাইরা দেয়। এমন অবস্থা যে বাচ্চা কনফিউজ হয়ে যায় ওর মা কোনটা। ওর বিয়েতে গেছে, হঠাৎ বাচ্চা খুঁজে পাচ্ছে, সবই তো আম্মু, সবাই আম্মু, এতগুলো আম্মু কেন? এবং এইসব মহিলারা কিন্তু বাঁচেও বেশি দিন, কেন জানোস? কারণ রাত্রেবেলা যখন মেকআপ তুলে না, তখন আজরাইল শুদ্ধ কনফিউজ হয়ে যায়, আজকেও ভুল অ্যাড্রেসে ধরাই দিচ্ছে রে। ইয়া, সো এটাই শেষ। এটাই শেষ। হ্যাঁ, কি হলো, আমরা তো ফ্লোতে মাত্র উঠলাম। আমরা তো ফ্লোতে উঠলাম, একটাতে ফ্লো কেমন হয়? আর আরো তো এপিসোড করবো আমরা, অসুবিধা না, না, নেই। আর কিছু রাখি পরের জন্য। আরেকটা ফ্লো মেরে দে, তারপর ক্লোজ করে দিই। আচ্ছা, সো এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, না না, তাই করতেছে। মানে চিন্তা, রিকোয়েস্ট ওয়ান যোগ করবা, রিকোয়েস্ট টু আমার পছন্দ মতো এত যোগ কিছু লাগবে করবা। না, এত কিছু লাগবে না, বল। হ্যাঁ, ওইটাই আমি আসতেছিলাম, ওইটাই আসতেছিলাম। সো ওই মেয়ে হচ্ছে ব্র্যাকে জব করে। ওই মেয়ের কাছ থেকে আমি একটা গল্প শুনলাম, এটা অনেকে হয়তো বা জানে না। আমাদের ব্র্যাকের যে ফাউন্ডার স্যার ফাজলি হাসান আবিদ, উনার মেয়ের নাম কি এখানে কেউ জানে? না। উনার মেয়ের নাম হচ্ছে জ্যোৎস্না। আচ্ছা। এবং উনারা একটা ফিল্ম বানাচ্ছে, বায়োগ্রাফিক্যাল ফিল্ম বেসড অন দেয়ার লাইফস। এটার নাম হবে আবেদের মেয়ে জ্যোৎস্না। ওকে। হ্যাঁ, সো মানে আবেদ সাহেবের মেয়ে জ্যোৎস্না ইন্সপায়ার্ড ফ্রম বেদের মেয়ে জ্যোৎস্না। তখন আমি একটু রিসার্চ করলাম যে বাংলা ছবির নামগুলো এরকম হয় কেন। তখন আমি একটা ছবি দেখলাম, এটা হচ্ছে টার্মিনেটরের বাংলা ভার্সন, নাম হচ্ছে মেশিন ম্যান, যান্ত্রিক পুরুষ। ওখানে টার্মিনেটর হচ্ছে রাজমিস্ত্রি থাকে, কিছু হলেই বলে কি 8 তলা 20 তলা বেবি। পরে আমি বুঝছি এটাকে হচ্ছে 8 তলা 20 তলা। তারপর পাওয়ার রেঞ্জার্স এর বাংলা ভার্সন নাম কি নলেজ রেঞ্জার্স, কেন? বিকজ নলেজ ইজ পাওয়ার। তারপর একটা ছবি দেখলাম, নাম হচ্ছে বুকের মাঝে জ্বালা, দ্য অ্যান্টাসিড। প্রেমের মরা জলে ডুবে না, দি সাবমেরিন। মিষ্টি কুমড়া কেন মিষ্টি, সো সুইট। হ্যাঁ, তো অনন্ত জলিলের একটা ছবি দেখতেছিলাম, ওই মুভিতে অনন্ত জলিল ওর ওয়াইফ বর্ষা অনন্ত জলিলকে বলছে কি, ও শুয়ে আছে এখানে, কথা বলো অনন্ত, কথা বলো। তখন অনন্ত বলে কি, তুমি কি কোনোদিন কোনো মৃত ব্যক্তিকে কথা বলতে দেখেছো? আমার কথা যদি এখন মনে করি। তারপর আরেকদিন নায়ক নায়িকা সুইমিং পুলে। হ্যাঁ, তো নায়ক সাঁতরায় নায়িকার কাছে যায়, যে বলে কি, কি ব্যাপার তোমার চোখে পানি?
সুইমিং পুলে পানি থাকবে না তো কি থাকবে, অন্য কিছু থাকলেও তো উঠে যাওয়ার কথা। এবং বাংলা ছবিতে একটা জিনিস খেয়াল করবে, মানে আমাদের যে সন্তান জন্ম নেয় এটা তো একটা লং টার্ম প্রসেস। ছেলের মানে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হইতে হবে, দুই ফ্যামিলি রাজি হইতে হবে, অনুষ্ঠান হবে, বিয়ে হবে, তার 9-10 মাস পরে বাচ্চা হয়। বাংলা ছবিতে শর্টকাট, বাসর রাত, জামাই আসে, ঘোমটা উঠায় আর এই টার্ন করে, বাস 15 ডিগ্রি টার্ন, পরের ফ্রেমে বাচ্চা রেডি। হ্যাঁ, মানে অন্য মাঝখানে সব বাদ, বাসর রাত, Direct. ঘোমটা উঠায়, একটু কাইত হয়, এবং তখন একটা হাসপাতালের পর্দা করে ডাক্তার বলে কি, কংগ্রেচুলেশনস, আপনি বাচ্চার বাবা হতে চলেছেন। আমি তো ছোটবেলায় ভাবতাম কি যে কোনো মেয়েরে ধরে কাই চুলে মনে বাচ্চা হয়ে যায়, ঠিক আছে। তো হ্যাঁ, তো বাংলা ছবিতে এখন নায়ককে তো ভালো দেখাইতে হবে, সে ভালো মানুষ। সে কি করছে, তার ওয়াইফ পড়াশোনার টাকা নাই, সে কিডনি বেচে দিছে। মানে তুই মোবাইল বেচতে পারতি, লোন নিতে পারতি, অন্য কোনো কিডনি বেচা লাগবো। মেয়ে পড়াশোনার টাকা দিতে পারে, কিডনি বেচে দিছে। আর মেয়ে পড়ে কই, ন্যাশনাল ইউনিভার্সিটি। মানে আইবিএ বা বুয়েটে হইলেও পড়তাম যে না, জায়গা এটাকে খরচ, ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ে কিডনি বেচে দিছে। এখন মেয়ে গেছে জামাইকে দেখতে হাসপাতালে, জামাই হচ্ছে বিছনায় শুয়ে আছে। এখন কিডনি তো এই জায়গায় হয়, এখন বুঝাইবো কেমনে যে অপারেশন হয়েছে, তাই মাথায় ব্যান্ডেজ করে রাখছে। হ্যাঁ, যে অপারেশন হয়েছে, মানে শুয়ে আছে না চাদরে, কিডনি তো এইখানে। এখন যদি এমনিতে তো মানুষ তো সুস্থ, অপারেশন কই হইলো, তাই মাথায় ব্যান্ডেজ করে রাখছে যে ওনার অপারেশন হয়েছে। তো আরেকবার এরকম নায়িকাকে ভিলেন কিডন্যাপ করছে, ওইটা এমন একটা ঘরে রাখছে, মানে 5 স্টার ফেল, মানে পুরা বুঝাচ্ছে যে নিউ মার্কেট থেকে মাত্র চাদর কিনা ভাতের মার দিয়া কি করে না, যে কাপড়কে ইস্ত্রি দিয়ে সুন্দর মতো, ঝাড়বাতি সবকিছু একদম টিপটপ, আর বিছানার সঙ্গে একটা ল্যান্ড ফোন। তুই যদি কাউকে কিডন্যাপ করস, তুই ফোন দিবি। আর মোবাইল হইলে বুঝতাম যে না, ভুলে পড়ে গেছে, না আবেদন কইরা লাইনে দাঁড়ায় ঘুষ দিয়ে আইনা ফোন লাগাইতেছে, নিয়ে কথা কও। তখন ওই মেয়ে ফোন নিয়ে, হ্যালো মা, সুমন আমাকে কিডন্যাপ করেছে। আর নায়ক তখন না, এবং খাটা দেয়, কিন্তু যাইবো কই, তুই চাইতেছিস কই, তোরে কিছু বলছে, হ্যাঁ, রামপুরা না কামরাঙ্গি চর না মহাকালী, সুমন রাজু আমাকে কিডন্যাপ করছে। তারপর যে গাড়িতে বসে, গাড়ি কেমনে জানো, মানে গরুর দুধ তাড়াতাড়ি ধোয়াইতেছে, 1 লিটার 2 লিটার 3 লিটার 4 লিটার 5 লিটার। ধন্যবাদ, ধন্যবাদ। আজকে অনেক মানে লেসেনও আমরা পাইলাম, সাথে যা পাইলাম এটা আর ভাই কোনো ভেতে পাবো না, ওই এনসিসি তে না যাওয়া পর্যন্ত বা রোড শো না দেখা পর্যন্ত। আমি কিন্তু এগুলো বলার জন্য অনেক টাকা নেই, হ্যাঁ, এখানে তো টাকা ছাড়া হয়ে গেল। আল্লাহ, ও যখন না বলে উঠলো, আমার মানে হাসতে গিয়ে মাসেল পুল হয়ে গেছে। আমি তারপর ঠিক করছি, ও যাই বলবে, তুই উঠতে পারবি তো? আমি ঠিক করছি যাই আর বলবে আমি হাসবো না, তো ভালো যে এখনই। Thank you so much guys, hope you got entertained, hope you had some sort of good knowledge about learning, so thank you guys, thank you আমার বন্ধুদের আসার জন্য। ইনশাআল্লাহ we'll see you in the next episode. Thank you so much. Assalamu alaikum.